নমস্কার। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা স্বামী রীতানন্দের লেখা থেকে পাঠ করে শোনাব। মহারাজ নিজে যেমন মজার কথা বা ঘটনা বলতে ভালোবাসতেন, তেমনি কেউ মহারাজকে ভালো ও বুদ্ধিদীপ্ত হাসির ঘটনা বা কথা বললে তা খুব অ্যাপ্রিসিয়েট করতেন। এই রকম একটি ঘটনা মনে পড়ছে। মঠে আছেন বি মহারাজ, খুব মজাদার ও বিচক্ষণ সাধু। পূজ্যপাদ মহারাজের সেবক ও আমাদের সঙ্গে খুবই বন্ধু ভাবাপন্ন। মাঝে মধ্যে শিখরেশ মহারাজ সন্ধ্যাবেলা ভালো মন্দ কিছু খাওয়ানোর জন্য তাঁকে ডাকতেনও। বিভিন্ন কথাবার্তার মধ্যে হাসির খোরাকও পাওয়া যায়। একদিন সেরকম এক আসরে বি মহারাজ বললেন যে অনেক ভক্ত দীক্ষার ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করেন এবং তিনি তাদের পূজ্যপাদ মহারাজের কাছে কৃপা পাবার জন্য চেষ্টা করতে বলেন। পূজনীয় গণেশ মহারাজের কাছে এই রকম অনেক ভক্তকে পাঠিয়েছেন, কিন্তু একজন ভক্ত কয়েক বছর ধরেই দীক্ষার কথা বলেন, কিন্তু বি মহারাজের পরামর্শ অনুসারে পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজের কাছে দীক্ষা নিতে চান না। শুধুই বলেন তাঁর মন চায় তিনি বি মহারাজের কাছেই দীক্ষা নেবেন। বি মহারাজ অনেক বোঝান যে মঠে কেবল প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট মহারাজরাই দীক্ষা দিতে পারেন, অন্য সাধুরা কেউ দীক্ষা দিতে পারেন না। কিন্তু ভবি ভোলবার নয়, উক্ত ভক্ত কিছুতেই সে কথা বুঝতে চায় না, কেবলই জোরাজুরি করেন, বায়না ধরেন। এদিকে সময়ও চলে যাচ্ছে। 3-4 বছর ধরে কেবল এক কথাই বলে চলেছেন। যাই হোক, শেষ যেদিন সেই ভক্ত বি মহারাজের সঙ্গে দেখা করে গেলেন, সেদিনও বি মহারাজ তাকে খুব বোঝালেন যে মহারাজের কাছে তাড়াতাড়ি দীক্ষা নিয়ে না নিলে পরে কিন্তু পস্তাতে হবে। তাতেও যখন শোনেন না দেখছেন, তখন বি মহারাজ ভক্তকে ভয় দেখানোর জন্য বললেন, আমি একটা শর্তে দীক্ষা দিতে পারি, যদি আপনি 3 লক্ষ টাকা গুরু প্রণামী দেন। সেই দিন সে কথা শুনে সে ভক্ত চলে গেলেন। আমাদের এই ঘটনাটি বলাতে আমরা খুব হাসাহাসি ও মজা করলাম। পরদিন এই ঘটনাটা শিখরেশ মহারাজ আদ্যপান্ত পূজনীয় মহারাজকে শোনালেন। শুনে স্বামী ভূতেশানন্দজি মহারাজ শুধু বললেন, তাই নাকি 3000 টাকা গুরু প্রণামী দিতে হবে? যাই হোক, পরের দিন বিকেলে মহারাজের ভক্তদের প্রণাম হয়ে গেছে, হাঁটতে বেরোবেন তিনি। শিখরেশ মহারাজের সঙ্গে আমিও রয়েছি। স্বামী রীতানন্দ বলছেন, মহারাজ খুব চিন্তিত মুখে গতকালের ঘটনাটির কথা তুলে বলছেন, বুঝলে শিখরেশ, কাল থেকে আমি শুধু ভাবছি বি কেন 3 লক্ষ টাকা চাইল গুরু প্রণামী হিসাবে। আমরা তো ভক্ত যা দিতে পারে তাতেই দীক্ষা দিয়ে দিই। আমরা অবাক হয়ে গেলাম এই ভেবে যে নিছক মজার কথাটি মহারাজ গতকাল থেকে এত গুরুত্ব সহকারে ভেবে চলেছেন। সঙ্গে সঙ্গে শিখরেশ মহারাজ বললেন, মহারাজ বুঝলেন না, ওই মোটা টাকার অঙ্কটা বলেছে এই জন্য যে ওটা শুনে ভক্ত সরে পড়বে আর দীক্ষার জন্য বিরক্ত করবে না। আমি বললাম, মহারাজ সে একটা যুক্তি। বি মহারাজের আর একটা যুক্তিও আছে, সেটা হলো সাধারণ সাধু দীক্ষা দিলে তো আপনারা তাকে মঠ থেকে বিদেয় করে দেবেন,
তারপর সে কোথায় যাবে, কি খাবে? টাকার জন্য একটা কুঠিয়া 1,00,000 টাকা আর 2,00,000 টাকা ইনভেস্ট করলে তার ইন্টারেস্ট দিয়ে খাওয়াটা চলবে। তা না হলে সে কোথায় খাবে, কেই বা তাকে খাওয়াবে? শুনে স্বামী ভূতেশানন্দজি মহারাজ খুব হেসে তার তারিফ করে বলছেন, আচ্ছা, বিয়ের তো খুব বুদ্ধি দেখছি, খুব সুন্দর কথাই বলেছে। উপরিউক্ত ঘটনাটি লিখতে লিখতে আমার নিজের সম্পর্কেও একটা ঘটনা মনে পড়ে গেল। আমি তখন মঠে, ব্রহ্মচারী অরূপ চৈতন্য। সন্ন্যাসের 2-1 বছর বাকি আছে। সন্ন্যাসের জন্য যখন ব্রহ্মচারী মহারাজরা অ্যাপ্লাই করছে, সেই সময় মহারাজ একদিন আমাকে জিজ্ঞাসা করলেন, কবে তোমার সন্ন্যাস? এখনো সময় হয়নি? না মহারাজ, এখনো দেরি আছে। না না, তাড়াতাড়ি নিয়ে নাও, দেখো কখন কি হয়। না, আপনাকে থাকতে হবে, আমাকে সন্ন্যাস আপনাকেই দিতে হবে। আমি তো দিতে চাই, তুমিই তো দেরি করছো, মহারাজ বলছেন। আমাদের কথা শুনে সুপ্রভাত মহারাজ বললেন, মহারাজ, আপনি তো মঠের প্রেসিডেন্ট, আপনি তো ইচ্ছে করলেই ওকে আগে দিয়ে দিতে পারেন। আপনার যখন তস হইছে না, দিয়ে দিন না ওকে, এবারেই দিয়ে দিন। তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন, হ্যাঁ, আমি দিয়ে দিই, আর গুরু চেলা দুজনকেই দেবে ওরা মঠ থেকে বের করে। অপরকে আপন করে নেবার এক মধুর কৌশল ছিল মহারাজের অসাধারণ রসবোধ। এই জালে কতজনই নিজেদের অজান্তে জড়িয়ে ফেলেছেন নিজেকে এবং মহারাজের অন্তরঙ্গ হয়ে পড়েছেন, তার সীমা পরিসীমা নেই। এই রকমই মহারাজের এক ভক্ত মেয়ে স্মৃতির পসরা উপহার দিয়েছে আমাদের, তারই ভাষায়। একদিন গিয়ে দেখি মহারাজ একাকী বারান্দায় বসে আছেন। আমি দীক্ষা পেতে চাই শুনে জিজ্ঞাসা করলেন, কি বই পড়েছ? আমি একটু ঘাবড়ে গেলাম, কারণ ঠাকুরমায়ের বই আমার কোনো কিছুই পড়া ছিল না। লজ্জিত হয়ে ভয়ে ভয়ে মুখ নিচু করে বললাম, আপনি কি আমার পড়া ধরবেন মহারাজ? মহারাজ প্রশ্ন শুনেই হো হো করে হেসে উঠলেন, সেই সুমধুর প্রাণ খোলা মুক্ত হাসি। কে কার পড়া ধরে তার ঠিক নেই, আমায় ধরলেই বলতে পারবো কিনা সন্দেহ। তারপর বললেন, গণেশ মহারাজের কাছে গিয়ে ফর্ম ভর্তি করে দাও। কয়েকদিন পরই হয়ে গেল আমার দীক্ষা, পড়াশোনা কিছু না করেই। এই বিদ্যা বুদ্ধিহীন ভক্তিহীন ক্ষুদ্ররূপ আমাকে মহারাজ নিজ মহিমায় অসীম কৃপা করে নিজের রাতুল চরণে চিরদিনের মতো স্থান দিলেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।